নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলো সত্যি। আজকের গল্প শিকারের গল্পের তৃতীয় পর্ব, আসামে। লেখক আশুতোষ বন্দ্যোপাধ্যায়। শিকারের গল্পের প্রথম ও দ্বিতীয় পর্ব গ্রামে ও সুন্দরবনে আগেই প্রকাশ করা হয়েছে। গল্প দুটি না শুনে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, সেখান থেকে শুনে নিতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প, আসামে। শিয়ালদা হতে রেলে যাত্রা করে প্রত্যুষেই আমরা গোয়ালন্দ ঘাটে পৌঁছলাম। তারপর স্টিমার। পদ্মার বুক চিরে আমাদের স্টিমার চাঁদপুরের দিকে চলল। কি ভীষণ চওড়া এই পদ্মা নদী, চারিধারেই সমান। স্টিমার হতে বহু দূরের তীর ধোঁয়ার মতো বোধ হতে লাগলো। বেলা 11টার পর আমরা চাঁদপুরে পৌঁছলাম। আসাম বেঙ্গল রেলের উপর চাঁদপুর স্টেশন। আমরা যাবার 15 মিনিট পরেই চাটগাঁর দিক থেকে ট্রেন এলো। সেই ট্রেনে আমরা আসামের দিকে রওনা হলাম। সারা দিন রাত ট্রেনেই থাকতে হলো। পরদিন একটা স্টেশনে গাড়ি বদলে বেলা 1টার সময় আমরা শিলচরে পৌঁছলাম। শিলচর কাছাড়ের সেরা নগর। সেটি ফরেস্ট বিভাগের হেডকোয়ার্টার। সেখানকার ফরেস্টার সাহেব আমার সাহেবের বিশেষ অন্তরঙ্গ বন্ধু। আমরা সদর বলে তার বাংলোয় গিয়ে উঠলাম। সেখানে প্রায় 20 দিন আমাদের বিশ্রাম করতে কেটে গেল। সাহেব তার বন্ধুর বাংলোতেই থাকতেন, আমরা রইলাম একটা তাঁবুতে। সুন্দরবনের মতো আসামের জঙ্গলে পায়ে হেঁটে শিকার করা বড় সুবিধাজনক নয়। আসামের জঙ্গল খুব গভীর, আর সেখানকার ভূমি মোটেই সমতল নয়। আসামের জঙ্গলে বিস্তর বুনো হাতি আছে, সেই জন্য হাতির পিঠে চড়ে সেখানে শিকার করার রীতি। এই অঞ্চলে অনেক জমিদারের পোষা হাতি আছে, কিন্তু সেগুলো প্রায় ছাড়া থাকে আর ইচ্ছা মতো দূরে দূরে খেয়ে বেড়ায়। প্রয়োজন হলে খোঁজ খোঁজ পড়ে যায়। বাহুতেরা কয়েকদিন খোঁজার পর তবে তাদের ধরে আনতে পারে। শিলচরের ফরেস্ট সাহেব দুজন জমিদারকে হাতি পাঠাবার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু খোঁজ করে হাতি ধরে এনে পাঠাতে তারা বিলম্ব করে ফেললেন। কাজেই আমাদেরও শিকার যাত্রায় বিলম্ব হয়ে গেল। কয়েকদিন বাদে একসঙ্গে 4টি হাতি এসে হাজির। পরের দিনই রীতিমতো রসদ, সাজ সরঞ্জাম আর লোকজন নিয়ে আমরা উত্তর দিকে হিমালয়ের অভিমুখে যাত্রা করলাম। 4টি হাতির একটিতে আমার সাহেব, একটিতে তার ফরেস্টার বন্ধু, আরেকটিতে আমি। চতুর্থ হাতির পিঠে কয়েকদিনের উপযোগী সকলের আহার্য ও নানা সাজ সরঞ্জাম বোঝাই দেওয়া হলো। আমরা চললাম হাতির পিঠে, আর আমাদের লোকজন চলল পায়ে দলে। একটি পুরো দিন পথেই কেটে গেল। সে কি সোজা পথ? পথের যেন আর শেষ নেই। সারা দিন পরে সন্ধ্যার অনতিপূর্বে একটা হাতি ধরা খেদায় গিয়ে আমরা সে রাতের মতো আশ্রয় নিলাম। পরের দিন ভোরে আবার যাত্রা শুরু হলো। বেলা 9টার সময় একটা গভীর জঙ্গলে ঢোকা গেল। কি ভয়ানক জঙ্গল! যেমন বহুকালের পুরনো প্রকাণ্ড গাছ, তেমনি আবার ঘন লতাগুল্ম। জঙ্গলে নানা রকমের গাছ, তার মধ্যে শাল আর সেগুনের সংখ্যাই বেশি। সেদিন শিকার আরম্ভ না করে লোকজনের সাহায্যে বড় বড় গাছের ওপর আমাদের আশ্রয়ের জন্য মাচা বেঁধে নেওয়া হলো। মাচা বাঁধবার মুখেই এক মহা বিপদ। 4 জন কুলি একটা গাছের উঁচু ডালে মাচা বাঁধছে। গাছের উপর ঠকাঠক শব্দ হচ্ছে। এমন সময় দুটো প্রকাণ্ড ভাল্লুক বন থেকে বেরিয়ে সেই দিকে ছুটে এলো। সম্মুখে অনেক লোকজন আর হাতি দেখে তারা তত্তর করে সেই গাছটিতে উঠে দুজন কুলিকে জড়িয়ে ধরে তাদের টুটি কামড়ে ধরল। অপর দুজন গাছের ডালে বসে থরথর করে কাঁপতে লাগলো। আমরা তখন শিকারের জন্য প্রস্তুত ছিলাম। তাড়াতাড়ি বন্দুক নিয়ে গাছটার কাছে যেতে যেতেই তারা লোক দুটোকে একেবারে ফেঁড়ে ফেলল। পরক্ষণেই একসঙ্গে 3টে রাইফেল গর্জন করে উঠল, আর দুজন হতভাগ্য কুলির সঙ্গে ভাল্লুক দুটো রক্তাক্ত দেহে গাছের উপর হতে ধপ করে মাটিতে এসে পড়ল। কি ভয়ানক কাণ্ড! কি ভয়ানক হিংস্র জন্তুগুলো! এত লোকজন, হাতি, তবু ভয়ের নামটি নেই। মানুষ দেখলেই এদের জিঘাংসা একেবারে প্রবল হয়ে ওঠে।
মাচা তৈরি শেষ হয়ে গেলে আমরা মাচাতেই আশ্রয় নিই। খাওয়া দাওয়া সব মাচার উপরেই হতে লাগলো। নিচে 4টে হাতি আর কুলিরা মিলে আমাদের গাছগুলো ঘিরে রইল। শুকনো পাতা, রাশি রাশি কাঠ জোগাড় করে নিয়ে তারা তাদের চারধারে আগুন জ্বেলে দিলে। সেই আগুনের বেড়া জালের মধ্যে সারা রাত জেগে আমরা নানা জন্তু জানোয়ারের ডাক শুনতে লাগলো। পরদিন বেলা 7টার মধ্যে আহারাদি সেরে নিয়ে হাতির পিঠে ওঠা গেল। কুলিরা নানা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সঙ্গে চলল। মাচা পাহারা দেবার জন্য একটা লোকও সেখানে থাকতে রাজি হলো না। অগত্যা আমাদের আশ্রয় অরক্ষিত রেখেই যাত্রা করতে হলো। বহুক্ষণ ঘুরে আমরা একটি শিকারও হস্তগত করতে পারলাম না। তখন আমার সাহেবের পরামর্শে আমরা 3জন 3 দিকে ছড়িয়ে পড়লাম। সঙ্গের লোকগুলো 3 ভাগে ভাগ হয়ে আমাদের সঙ্গ দিল। আমি চললাম পূব দিকটায়। সেদিকের জঙ্গলটা কিছু পাতলা ছিল। সেদিকের অনেকগুলি বড় বড় শাল ও সেগুন গাছ কাটা ছিল। বড় গাছ পাতলা থাকলেও ঘন লতাগুল্মের অভাব ছিল না। হাতি না থাকলে বোধহয় পায়ে হেঁটে সে ঘন জঙ্গলের ভিতর ঢোকা সম্ভব হতো না। ঝোপ জঙ্গল পায়ে ডলে সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে পথ করে হাতিটা এগিয়ে চলেছে। আমার সঙ্গী কুলিরা কুড়ুল, টাঙি, রামদার সাহায্যে পথ করে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। এমন সময় হাতির পায়ের কাছ হতেই একটা বাঘ ছিটকে বেরিয়ে কুলিদের মধ্যে লাফিয়ে পড়ল। জ্বলন্ত হাতির পিঠ থেকে তাড়াতাড়ি গুলি করবার সুযোগ পেলাম না। ভাবলুম 2-1টা কুলির আয়ু বুঝি শেষ হলো। কিন্তু আশ্চর্য, দেখলাম আসামি কুলিদের ক্ষিপ্রকারিতা। তারা নিমেষে ছত্রভঙ্গ হয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে 2-3 দিক হতে তার দিকে বল্লম ছুঁড়ে মারল। তাদের লক্ষ্য অসাধারণ। একবার 2টি বল্লম দুদিক থেকে তাকে ভিজে ফেলল। বাঘটা তবুও গর্জন করতে করতে তাদের ধাওয়া করতে থাকে। কিন্তু আর একটা আসামির ধারালো টাঙির এক ঘা মাথায় পড়তে সে দাঁত বের করে বনের মধ্যে চিত হয়ে পড়ল। ঘণ্টাখানিক যাবৎ কোনো জানোয়ার সম্মুখে পড়ল না। তবে মাঝে মাঝে তাদের ভীষণ গর্জন শুনতে লাগলাম। একটু পরেই সম্মুখে দেখলাম একটা প্রকাণ্ড বাঘ। আমার হাতির 10 হাত আগে সেটা মাটিতে থাবা গেড়ে বিকট গর্জন আরম্ভ করল। বুঝলাম সেটা একেবারে মরিয়া হয়ে উঠেছে। এত কাছে আর ঠিক সম্মুখে বলে গুলি করবার সুযোগ পেলাম না। রাইফেল তুলেই দেখি সম্মুখে মাহুতের মাথা। শেষে কি বাঘ মারতে গিয়ে মাহুতের মাথাটাই উড়িয়ে দেবো? তাড়াতাড়ি রাইফেল নামিয়ে নিলাম। ঠিক সেই অবসরে ভয়ানক একটা গর্জন করে বাঘটা লাফ দিয়ে হাতির মাথায় উঠতে গেল। ভাবলাম সর্বনাশ, হাতিটাকেই বুঝি সাবার করে। কিন্তু হাতিটাও খুব শিকারী। সে সুর বাড়িয়ে উপর থেকেই বাঘটাকে ধরে ফেলল। সঙ্গে সঙ্গে মাটিতে এক আছাড়। বাঘটা উঠবার চেষ্টা করছিল, কিন্তু সেই মুহূর্তে হাতি তার উপরে 100 মণ ওজনের পা খানিক চাপিয়ে দিতেই সে একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে গেল। তখন বেলা 3টে, শীতকালের দিন। 5:30টাতেই সন্ধে হয়ে পড়বে। আমরা এসে পড়েছিও অনেক দূর। এতখানি পথ আবার ফিরে যেতে হবে। অগত্যা সেদিনের মতো শিকার শেষ করে আমরা ফিরে আসতে লাগলাম। ফেরবার পথে 2-3টে বাঘ আর ভাল্লুক চোখে পড়ল, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে বলে সেগুলোকে রেহাই দিয়ে আমরা বেলা 5টার সময় আমাদের আশ্রয় ফিরে এলাম। ফরেস্টার সাহেব আমার একটু আগেই ফিরেছিলেন। তিনিও 2টো ভল্লুক আর একটা বাঘ মেরে এনেছেন দেখলাম। শুনলাম তিনি একটি গন্ডার সাক্ষাৎ পেয়েছিলেন, কিন্তু সেটা এমন দৌড় দিয়েছে যে তাকে আর তিনি খুঁজেই পাননি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমার সাহেব তখনও ফিরলেন না দেখে আমরা ভারী বিব্রত হয়ে পড়লাম। আমাদের যেরকম বন্দোবস্ত ছিল তাদের 5:30টার পূর্বেই সকলের ফিরে আসার কথা, কিন্তু 6:45 হয়ে গেল, তবু তার দেখা নেই। তার সঙ্গের কুলিদেরও সাড়া পাওয়া গেল না। আমরা ভারী উৎকণ্ঠিত হয়ে উঠলাম। ভাবলাম তবে কি সাহেব বিপদগ্রস্ত হয়েছেন? কিন্তু তাহলেও তো সঙ্গের কুলিরা ফিরে আসবে, আর হাতি সেটাই বা যাবে কোথায়? হঠাৎ দূরে মশালের আলো আর কোলাহল শুনতে পেলাম।
সকলেরই মুখ প্রসন্ন হয়ে উঠল। তাহলে সাহেব ফিরছে। কিন্তু কুলিরা ফিরে এলো বিষণ্ণ মুখে, দুটো বাঘ আর একটা ভাল্লুক নিয়ে। সাহেবও নেই, তার হাতিও নেই, কেবল মাহুতের ছিন্ন ভিন্ন মৃতদেহটা তারা কাঁধে করে ফিরিয়ে এনেছে। বুঝলাম ব্যাপার খুবই সাংঘাতিক। কুলিরা বললে সাহেব বেশ আরামে শিকার করেছিলেন। প্রথমেই তিনি দুটো বাঘ মারেন, তারপর তিনি একটা বুনো শুয়োরের পিছনে তাড়া করেন। যাবার পথে একটা প্রকাণ্ড ভাল্লুক গাছের ডালে পাতার ভিতর লুকিয়ে বসেছিল। সাহেব নিজে বা দলের কেউই তাকে দেখতে পায়নি। সাহেবের হাতি গাছের তলা দিয়ে যাওয়ার সময় ভাল্লুকটা গাছ হতে লাফ দিয়ে হাতির কাঁধের উপরে পড়ে আর মাহুত তাকে জড়িয়ে ধরে তাকে কামড়ে ছিঁড়ে ফেলতে থাকে। হাতিটাও হঠাৎ ভয় পেয়ে খেপে উঠে সাহেবকে নিয়ে বন জঙ্গল ভেঙে ছুটতে থাকে। সাহেব খুব তাড়াতাড়ি গুলি চালিয়েছিলেন, তার ফলে ভাল্লুকটা মাহুতকে জড়িয়ে নিচে পড়ে যায়। কুলিরা দৌড়ে কাছে গিয়ে মাহুতকে মরা দেখতে পায়। প্রাণের মায়া ছেড়ে দিয়ে তারা বহু দূর পর্যন্ত সাহেব আর হাতির খোঁজ করে বেরিয়েছে, কিন্তু কোথাও তাদের দেখতে পায়নি। শেষে সন্ধ্যা হয়ে আসছে দেখে তারা অনুসন্ধান ছেড়ে মশাল জেলে অতি কষ্টে প্রাণ নিয়ে ফিরে এসেছে। কুলিদের কথা শুনে মাথায় হাত দিয়ে বসলাম। কি সর্বনাশ! তাহলে তো সাহেবের বড় বিপদ। তিনি এতক্ষণ বেঁচে আছেন কিনা তাই সন্দেহ। এই ভীষণ জঙ্গল, তার উপর রাত্রিকাল, কোথায় তিনি আশ্রয় পাবেন? খ্যাপা হাতি তাকে কোথায় নিয়ে গিয়ে হাজির হবে তাই বা কে বলতে পারে। মাহুত নেই, সে আর পথ অপথ মানবে না, যেদিকে খুশি সেই দিকেই ছুটবে। তারপর গাছপালা বন জঙ্গলে ধাক্কা লেগে যদি তিনি হাতির পিঠ থেকে পড়ে যান, তাহলে হয় হাতিটা নিজেই তাকে মেরে ফেলবে, না হয় হিংস্র জানোয়ারদের হাতে তার প্রাণ যাবে। আসামে জঙ্গল, তাই অন্ধকার রাত, এ সময় কারোর খোঁজে বার হওয়া মানুষের অসাধ্য। তাহলে উপায়? ফরেস্টার সাহেব বললেন, তিনি আর বেঁচে নেই, এ কথা ধ্রুব সত্য। এমনকি তার দেহের শেষ টুকরোটি পর্যন্ত নিশ্চয়ই এতক্ষণে হিংস্র পশুদের উদরস্থ হয়ে গিয়েছে। কিন্তু তবু একবার খোঁজ নিয়ে দেখা উচিত। কি জানি যদি তিনি কোথাও আশ্রয় নিয়ে বেঁচে থাকেন। কথাবার্তার পর সব ঠিক হলো যে কাল ভোর হতে প্রাণপণে চেষ্টা করা যাবে। তাতে যদি আমাদের প্রাণও যায় ক্ষতি নেই। তারপর যে যার খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল। একদল পালাক্রমে পাহারা দেওয়ার জন্য জেগে বসে রইল। ফরেস্টার সাহেব বেশ নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন, কিন্তু আমার চোখে আর ঘুম এলো না। সাহেবের জন্য আমার মন বড়ই অস্থির হয়ে পড়ল। সে রাত্রে আমি আর কিছুই খেলাম না, মাচার উপর শুয়ে কেবল সাহেবের কথাই ভাবতে লাগলাম। খুব ভোরে উঠেই রীতিমতো গোছগাছ করে নিয়ে সকলে একসঙ্গে সাহেবের খোঁজে বেরুলাম। যেখানে ভাল্লুকটা মাহুতকে আক্রমণ করেছিল, আমার সাহেবের কুলিরা আমাদের সেই দিকেই নিয়ে চলল। 2 ঘন্টার মধ্যে আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছালাম। তারপর যে পথে হাতিটা সাহেবকে নিয়ে ছুটেছিল সেই পথে আমরা সদল বলে এগুতে লাগলাম, কিন্তু হাতির পথের সন্ধান কিছুতেই করতে পারলাম না। তখন বুঝলাম বিষম সমস্যা। এরকম ভাবে একদিকেই যদি সকলে যাওয়া যায়, তাহলে সাহেবের সন্ধান পাওয়া অনিশ্চিত। ফরেস্টার সাহেবের সঙ্গে 2টো হাতি আর অধিকাংশ কুলিদের পাঠিয়ে দিয়ে আমি মাত্র 10 জন অনুচরের সঙ্গে অপর দিকে চললাম। এতক্ষণ পর্যন্ত বিশেষ বিপদের মুখ দেখতে হয়নি, কিন্তু তারপরেই একটা অঘটন ঘটে গেল। আমাদের যাওয়ার পথে একটা প্রকাণ্ড গন্ডার গাছের গুঁড়িতে তার শিংটা ঘষছিল। সাড়া পেয়েই সে একটা বিকট আওয়াজ করে আমাদের তাড়া করল। সম্মুখে ছিল কুলির দল। গন্ডারটা একেবারে দলের মধ্যে ঢুকে 2টো লোককে ফেড়ে ফেললে। তখন তারা ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারলে পালাতে লাগলো। আমি পরপর 2টো গুলি চালালাম, কিন্তু তাতে সে ভ্রুক্ষেপও করলো না। শেষে আমার হাতির দিকে সে তেড়ে আসতে লাগলো। হাতিটা গন্ডারের উগ্র ভাব দেখে বন জঙ্গল ভেঙে একদিকে ছুটতে লাগলো।
মাহুতের তাড়না অঙ্কুশ কিছুই সে আর গ্রাহ্য করলে না। প্রাণপণ শক্তিতে মাহুত আর আমাকে নিয়ে ছুটতে আরম্ভ করলো। মাহুত প্রাণপণে হাতিটাকে থামাবার চেষ্টা করতে লাগলো। তার নানা রকম চালনা কৌশল, তার অঙ্কুশের ঘন ঘন আঘাত, সেসব অবজ্ঞা করে তীর বেগে একদিকে ছুটতে লাগলো। দেখতে দেখতে একটা গাছের মোটা শাখায় ধাক্কা খেয়ে মাহুত ছিটকে হাতির পিঠ হতে নিচে পড়ে গেল। তাকে সেই অবস্থায় ভীষণ জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকের মুখে ফেলে রেখে হাতি আমাকে নিয়ে ছুটল। কিছুক্ষণ পরে একটা সংকীর্ণ নদীর ধারে এসে পড়লাম। ওই জঙ্গলের মধ্যেই সে নদী। তাকে ঠিক নদী বলাও চলে না, একটা প্রাকৃতিক সরু খাল মাত্র। পাহাড় থেকে ঝর্ণার জল ওই খাল দিয়ে বোধহয় কোনো নদীতে গিয়ে পড়েছে। খালের দুই পাশে কেবল পাথরের রাজত্ব। হাতিটা আমাকে নিয়ে সেই খালের জলে নেমে পড়ল। খালটি যদিও বেশি চড়া নয়, তবু সেটি বেশ গভীর। একটুখানি যেতেই হাতির পিঠ ডুবে গেল। আমার শরীরেও জল স্পর্শ করল। আত্মরক্ষার আর কোনো উপায় না পেয়ে আমি হাতির পিঠ থেকে জলে নেমে পড়লাম। তারপর সাঁতরে তীরে এসে উঠলাম। তীরে এসে প্রাণপণে ছুটতে লাগলাম। আমার উদ্দেশ্য আত্মরক্ষার জন্য একটা উপযুক্ত আশ্রয় খুঁজে নেওয়া। একটুখানি যেতেই একটা প্রকাণ্ড পাথরের স্তূপ চোখে পড়ল, ঠিক যেন একটি ছোট পাহাড়। স্তূপটিতে মাটির সংস্পর্শ নেই, কেবল অনেকগুলি বড় বড় কালো পাথর কে যেন সিমেন্ট দিয়ে একসঙ্গে এঁটে রেখে দিয়েছে। একটু কাছ বরাবর যেতেই দেখলাম স্তূপটির সম্মুখে একটা ভাল্লুক মরে পড়ে রয়েছে। তার শরীরের দুটির স্থান হতে রক্ত বেরিয়ে সেখানকার পাথরের উপর জমে কালো হয়ে আছে। আশ্চর্য হয়ে গেলাম, এখানে ভাল্লুক মারল কে? দেখলাম তার শরীরে দু তিনটে গুলির আঘাত। তাহলে ভাল্লুকটাকে গুলি করেছে কেউ নিশ্চয়ই। কিন্তু কে সে? এখানে কেমন করে এলো? সন্দিগ্ধ ভাবে চারিদিকে ভালো করে চাইতেই দেখলাম স্তূপটির সম্মুখে দু চার খণ্ড পোড়া কাঠ আর একরাশ ছাই। তার পাশেই স্তূপের গা ঘেঁষে কতগুলি বড় বড় পাথর ওপর ওপর এমন ভাবে সাজানো, যা দেখলেই বোঝা যায় যে কোনো লোক সেগুলিকে সাজিয়ে রেখেছে। অবাক হয়ে সেই দিকে চেয়ে আছি। হঠাৎ ভিতর থেকে ধাক্কা দিয়ে কি যেন সেই পাথরগুলো ধসিয়ে ফেললে। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম, Hello, Chantu. I am glad to see you. But how you come here? কথা বলতে বলতেই ভিতর হতে গুঁড়ি মেরে সাহেব বেরিয়ে এলেন। আমি অবাক হয়ে তার মুখের পানে চেয়ে রইলাম। সাহেব বললেন, আমি জানি তোমরা আমাকে খুঁজতে বেরুবে, কিন্তু এরকম দুর্গম স্থানে তোমরা যে আমাকে খুঁজে বার করবে এ আশা আমি মোটেই করিনি। যাও, তোমাকে দেখে ভারী খুশি হয়েছি, কিন্তু এ স্থান নিরাপদ নয়। ভিতরে এসো, সব কথা বলছি। সাহেবের পিছন পিছন গুঁড়ি মেরে গুহাটার ভেতরে ঢুকলাম। গুহাটি চড়ায় 2 হাত আর লম্বায় প্রায় 10 হাত হবে। তার ভিতরে দাঁড়াবার উপায় না থাকলেও বেশ স্বচ্ছন্দে বসে থাকা যায়। বুঝলাম এই নির্জন দুর্গম স্থানে এই রকমের একটি গুহা পেয়েছিলেন বলেই সাহেব এতক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে বেঁচে আছে। সাহেব বললেন, পুলিশের কাছে আমার দুর্ঘটনার কথা শুনেছ বোধ হয়। মাহুত মরবার পর হাতিটা আমাকে নিয়ে যেরকম ভাবে ছুটলো, তাতে বুঝলাম যে আমারও আর রক্ষে নেই। অনেক কষ্টে বন জঙ্গল ডালপালা থেকে নিজেকে বাঁচাতে লাগলো। হাতির পিঠে থাকলে মরণ অবশ্যম্ভাবী জেনে কোনো রকমের নামবার উপায় খুঁজতে লাগলো, কিন্তু মিনিট 20 মধ্যে কোনো উপায় দেখতে পেলাম না। শেষে আমার মাথার 2 হাত উপরে একটা গাছের মোটা ডাল দেখতে পেলাম। হাতিটা তার তলা দিয়ে যাওয়ার সময় আমি উঠে দাঁড়িয়ে টপ করে সেই ডাল দুটা হাত আঁকড়ে ঝুলে পড়লাম। হাতিটা নিজের গো ভরে চলে গেল। আমি লাফ দিয়ে নিচে পড়লাম। আশ্রয়ের জন্য চারিদিকে ছুটতে ছুটতে এই গুহাটা দেখতে পেলাম, কিন্তু এর ভিতর থেকে একটা উগ্র গন্ধ বেরুতে দেখে বুঝলাম এটি একটি জানোয়ারের বাসস্থান।
পকেটে টর্চ লাইট ছিল। তার সাহায্যে ভিতরটা দেখে বুঝলাম উপস্থিত কোনো জন্তু এর মধ্যে নেই। আমি আর কাল বিলম্ব না করে এর মধ্যে ঢুকে পড়লাম। একটু পরেই দেখলাম এটা প্রকাণ্ড ভাল্লুক গুহার সম্মুখে হাজির। বুঝলাম এটা তারই আড্ডা। ভিতর থেকে গুলি চালালাম, পরপর 3টে গুলি মারতে সেটা মরল। নিজেকে সুরক্ষিত করবার জন্য গুহার বাইরে গেলাম। খালের ধারে কতগুলো বড় বড় পাথরের চাই রয়েছে দেখে এক এক করে এই কটা পাথর বয়ে আনলাম। স্তূপটার পাশে কতগুলি গাছের গুড়ি ডালপালা কাটা পড়েছিল, তারই গোটা কত বয়ে এনে গুহাটার সম্মুখে কাঁড়ি করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। আমি কাঠের স্তূপে আগুন ধরিয়ে দিয়ে গুহার মধ্যে বসে রইলাম। সারা রাত জেগে কাটিয়েছি। রাত্রে অনেকগুলি জানোয়ার আশেপাশে হামলে বেরিয়েছে, কিন্তু আগুন দেখে কেউ কাছে আসতে সাহস করে। সকালের দিকটায় একটু ঘুমিয়েছি। ঘুম ভাঙতে তোমাকে দেখতে পেলাম। চুপ করে সাহেবের কথাগুলো শুনে বুঝলাম রাখে হরি মারে কে। আমার কথাও সাহেবকে বললাম। সাহেব তা শুনে আশ্চর্য হয়ে গেল। তারপর উদ্ধারের চেষ্টায় দুজনে গুহার বাইরে গিয়ে স্তূপের পাশ হতে কতগুলো মোটা মোটা ডাল আর একটা গাছ থেকে গোটা কয়েক লতা টেনে এনে লতা আর শুকনো ডালের সাহায্যে দুটি ছোট ছোট ভেলা তৈরি করলাম। তারপর দুজনে পালাক্রমে জাগতে জাগতে গুহার মধ্যে রাতটা কাটিয়ে দিলাম। ভোরে উঠে দুজন দুখানি ভেলায় উঠে বসলাম। নদীতে খুব টান, দাঁড় বাইতে হলো না। জলের টানে ভেলা দুটি রীতিমতো বেগে চলল। 1 ঘন্টা পরে আমরা জঙ্গলের সীমানা পেরিয়ে ফাঁকা জায়গায় পড়লাম। খালের দুধারে ফাঁকা মাঠ আর মাঝে মাঝে ছোট ছোট জঙ্গল। আরো 5-6 ঘন্টা পরে আমরা ভেলা ছেড়ে কুলে নেমে মাঠ পার হয়ে একটুখানি যেতেই দেখলাম একটা হাতি ধরা খেদা। খেদা হতে দুটি ঘোড়া ভাড়া করে নিয়ে শিলচরের দিকে যাত্রা করলাম। শিলচরে 2 সপ্তাহ বিশ্রাম করা হলো। তারপর আমরা কলকাতায় এলাম। সেখানে থাকলাম প্রায় 5 দিন। কলিকাতা হতে বোম্বে, বোম্বে থেকে একখানা বড় জাহাজে আমরা আফ্রিকা যাত্রা করলাম। শিকারের গল্পের 4র্থ পর্ব আফ্রিকায় আসতে চলেছে খুবই শীঘ্রই। তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে এটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।